যখন কোন ক্রিমিনাল মামলাতে কোন একজন ব্যক্তি তার দোষ স্বীকার করে সেটাকে কনফেশন বলা হয়। আমরা মূলত যেটাকে দোষ স্বীকার বলি এটাকে কি বলা হয় বাংলায়? দোষ স্বীকার। এটাকে বলা হয় কনফেশন। দোষ স্বীকারকে বলা হচ্ছে কনফেশন। এই যে কনফেশন, এটার আলোচনা করা হয়েছে সেকশন 24 থেকে। দো ইউ উইল নট ফাইন্ড আ ডেফিনেশন হিয়ার, আপনি এখানে সংজ্ঞাটা পাবেন না, কিন্তু সংজ্ঞা হচ্ছে এটাই, যখন কোনো ব্যক্তি কোনো একটি প্রসিজিং এ কোনো একটা মামলায় তার নিজের দোষ স্বীকার করে নেয় বা নিজের বা অন্যদের দোষ স্বীকার করে নেয়, তখন সেটাকে কনফেশন বলে। সো আমরা যখন পড়বো, আমরা কনফেশন চ্যাপ্টারটা পড়া শুরু করবো সেকশন 24 থেকে, যেখানে সবার আগে বলা হচ্ছে কনফেশন কখন কখন ইরিলেভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে না। কি রকম কনফেশন হলে প্রাসঙ্গিক হবে না। কনফেশন সম্পর্কে সিআরপিসি দুইটা সেকশন একসাথে একটু মনে রাখবেন আপনারা। কোথাকার? সিআরপিসি। হ্যাঁ, একটা হচ্ছে 164। আপনারা কি জানেন যে কনফেশনের আরেকটা সিনোনিম হচ্ছে 164? অনেকে কনফেশন পড়ে না, আদালত পাড়ায় এটাকে 164 বলা হয়। ম্যাজিস্ট্রেট স্যার 164 নিচ্ছে, অমুক আসামি 164 দিছে, আজকে 164 এর ক্রস এক্সামিনেশন হবে। এটা কনফেশন ওয়ার্ডটাই রিপ্লেস হয়ে গেছে বাই দ্য ওয়ার্ড 164। এবং 164 হচ্ছে সিআরপিসি তে কনফেশন নেওয়ার কথা বলা হয়েছে। আর প্রসিজিওরটা কি হবে সেটা বলা হয়েছে 364 তে। তাহলে 164 এবং 364 এই দুইটা সেকশন আপনারা সিআরপিসি মনে রাখবেন, ইজ রিলেটেড টু কনফেশন। আর এভিডেন্স অ্যাক্টে কনফেশন ব্যাপারটা শুরু হয়েছে সেকশন 24 থেকে 30 পর্যন্ত। এই 7টা সেকশন আপনারা কনফেশন সম্পর্কে পড়বেন। ওকে, মানে আমি একটু খুব ফাস্ট এটা বলে দিলাম সেকশনের ব্যাপারটা। 24 থেকে 30 এটা কনফেশন সম্পর্কে আলোচনা করে, আর সাথে সিআরপিসি 164 এবং 364 এই দুটো সেকশন একটু মনে রাখবেন। এবার আসি প্রথমে 24 বলছে কোথায় কোথায় কনফেশন জিনিসটা ইরিলেভেন্ট হয়ে যাবে, বা কনফেশন দিলেও সেটা আদালত বিবেচনা করবে না, প্রাসঙ্গিক হবে না, সেটা বলছে। দেখেন 3টা জিনিস। একটা হচ্ছে প্রলোভন, একটা হচ্ছে ভীতি, সর্বশেষ প্রতিশ্রুতি। এই 3টা জিনিস যখন একটা কনফেশনে থাকে, 3টা ওয়ার্ড মনে রাখবেন শুধু। ইংলিশে বললে ইনডিউসমেন্ট, থ্রেট, সর্বশেষ হচ্ছে প্রমিস। কেউ যদি কোনো আসামির কাছ থেকে ওয়াদা করে, প্রমিস করে, থ্রেট করে, ইনডিউস করে, তাকে প্রলোভন দেখিয়ে যে না তুমি কনফেস করলে তোমাকে 2 লাখ টাকা দিব, তুমি কনফেস করলে তোমাকে 5 লাখ টাকা দিব, অথবা ভয় দেখাচ্ছে কনফেস কর নাইলে মেরে ফেলবো, এই ধরনের উপাদানের যদি উপস্থিতি কেউ প্রমাণ করতে পারে, তখন ওই কনফেশনটা আদালত আর বিবেচনা করবে না। দ্যাট উইল বিকাম ইরিলেভেন্ট। এটা রিলেভেন্সি আর থাকবে না। ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস মানে প্রলোভন দেখানো, ভয় দেখানো এবং কারো ফলস বা কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া, এগুলো যদি এই 3টা উপাদান থাকলে হবে না। কিন্তু যখন আপনি সেকশনটা দেখবেন তখন খুবই স্পেসিফিক একটা জিনিস খেয়াল করবেন, এটা যেই সেই করলে হবে না, কে করবে সেটাও বলে দিছে, ক্ষমতাবান কোনো ব্যক্তি। তখন প্রশ্ন আসে, স্যার ক্ষমতাবান ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? মিনিস্টার, এমপিস, জাজেস, ম্যাজিস্ট্রেটস, আর হচ্ছে যে পলিটিশিয়ানস, মাস্তান, কে ক্ষমতাবান? কে? এটার ডেফিনেশন তো এভিডেন্স একটা নাই, আছে? ক্ষমতাবান ব্যক্তি সম্পর্কে যে শব্দটা দেওয়া হয়েছে, তো এটা বোঝানো হয়েছে ক্ষমতাবান বলতে ওই ব্যক্তির উপর প্রভাব খাটানোতে সক্ষম সেরকম কোন ব্যক্তিকে ক্ষমতাবান বলা হয়েছে। এবার সে যে কেউ হতে পারে, এনি পার্সন, শুধু একটা ক্রাইটেরিয়া, ওই ব্যক্তির উপর সে প্রভাব খাটানোর মতো ক্ষমতা রাখত। সে পুলিশ অফিসার হইতে পারে, সে ম্যাজিস্ট্রেট হইতে পারে। যদি আদালত এটা প্রমাণ হয় যে ওই ব্যক্তির পজিশন এমন ছিল যে সে তার উপর প্রভাব বিস্তার করতে পারত, তাহলে সে ক্ষমতাবান। এরকম ক্ষমতাবান কোন ব্যক্তি প্রলোভন, ভীতি, প্রতিশ্রুতি দেখিয়ে যদি কোনো কনফেশন আদায় করেও সেটা ইরিলেভেন্ট, সেটার প্রাসঙ্গিকতা আসবে না। কোথায় বলছে? সেকশন 24। ওকে, 3টা শব্দ শুধু মনে রাখবো আমরা, 3টা ওয়ার্ড ট্রিলির জন্য, 3টা ওয়ার্ড, এবং এখানে 4 নাম্বার যে ওয়ার্ডটা দিবে এটাই হবে আনসার। আপনাকে সেকশন 24 থেকে এভাবে প্রশ্ন করবে, নিচের কোন উপাদানের উপস্থিতি থাকলে সেটা অপ্রাসঙ্গিক হবে অথবা হবে না দিলে এই দেখেন এ বি সি ডি নাম্বার যেটা অপশন থাকবে এখানে, সেটা হচ্ছে ধরেন
এখানে দিয়ে দিচ্ছে লাভ। লাভ ওয়ার্ডটা যেহেতু এখানে নাই, আপনি বলতে নেবেন যে লাভটা কি হবে না। এই তিনটা যেহেতু এখানে আছে, এই তিনটা হবে, সুতরাং আনসার হচ্ছে ডি। ডিটা ভালো করে বরাট করে ফেলবেন। এভাবে আপনাদের প্রিলিতে প্রশ্ন আসবে, ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস। ওকে, এবার দেখা যাক, বলা হচ্ছে দেখেন সেকশন 25 খুবই 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 সুন্দর একটা জিনিস, এবং এটার সাথে সিআরপিসির একটা সেকশন সম্পর্ক আছে, দেখে আপনারা কেউ বলতে পারেন কিনা। পুলিশের কাছে দেওয়া কনফেশন ইরিলেভেন্ট। আপনি পুলিশের কাছে কোনো কনফেশন করলে সেটা ইরিলেভেন্ট, সেটার কোনো রিলেভেন্সি নাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। রাইট, 161 পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়া বা পুলিশকে স্টেটমেন্ট নেওয়া সম্পর্কে বলা হয়েছে। ওই পুলিশকে স্টেটমেন্ট দিলে সেটা 162 তে আপনি দেখবেন বলা আছে, যখন 162 পড়বেন 161 এর সাথে সেটার সাথে সম্পর্ক করে সেকশন 25 পড়বেন। পুলিশের কাছে কোনো কনফেশনের কোনো ভ্যালু কিসে নাই, আইনে নাই। আপনারা কেউ জলি এলএলবি মুভি দেখছেন কিনা আমি জানি না। তো জলি এলএলবি হচ্ছে বলিউডের মানে ইন্ডিয়ান হিন্দি ভাষার মুভি। প্রথম মুভিটাতে অ্যাক্টিং করছিল আরশাদ ওয়ারসি, সে লয়ার ছিল। এটা দ্বিতীয় যে ভার্সনটা আসে সেটাতে অ্যাক্টিং করছিল অক্ষয় কুমার। ওই জলি এলএলবি 2 তে দেখবেন লাস্টের দিকে একটা সিনে একজন পুলিশ হচ্ছে একজন যে মূল আসামি যাকে ছেড়ে দিছিল তাকে নিয়ে আসে আদালতে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করায়। এবার তাকে বলে যে এই হচ্ছে অমুক, তাকে প্রশ্ন করে, সে তখন সেটা কি করে, রিফিউজ করে। তখন পুলিশ অফিসার বলে যে ইওর অনার, ও কিন্তু আমাদের কাছে স্বীকার করছে, ইওর অনার, ও কিন্তু আমাদের কাছে স্বীকার করছে। তখন আসামি পক্ষের যে লয়ার, ওই যে অক্ষয় কুমারের অপোজিটে যে লয়ার ছিল, সে তখন গরম হয়ে যায়। সে খুব বাজে ভাবে বলে যে তোমার কাজের উপর পুলিশের 2টা স্টার, আর তুমি এটা জানো না যে পুলিশের কাছে কনফেশন করলে সেটা আদালতে কোনো ভ্যালু নাই। এই যে আমরা মুভি থেকে শিখতে পারি, মুভি থেকে আমরা রেফারেন্স নিতে পারি। সে কি বলতেছে পুলিশকে, তুমি কি রকম পুলিশ, তোমার কাজে 2টা স্টার, মানে সে ইন্সপেক্টর, এটা বুঝাচ্ছে। ইন্সপেক্টর হয়েও তুমি এটা জানো না যে পুলিশ, তুমি যে বলতেছো তোমার কাছে কনফেস করছে, তোমার কনফেশনের আদালতে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। ইব্রাহিম কাদরি, রাইট। সো মুভি রেফারেন্স ইট অলসো ওয়ার্কস। সেকশন 25। কিন্তু সেকশন 26 কি বলতেছে, বলছে ঠিক আছে পুলিশের কাছে বা পুলিশ হেফাজতে ছিল কোন একজন ব্যক্তি, সে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কনফেশন করে সেটা আবার প্রাসঙ্গিক হবে। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ আপনি 164 আর 364 মিলাই পড়লে এটা নিয়ে একটু কনফিউজ হতে পারেন। শুধু এটা তাহলে এক কথায় আমি বলি, মনে রাখেন, সেটা হচ্ছে কোন আসামি যখন পুলিশ হেফাজতে থাকে সে ম্যাজিস্ট্রেটের কাছে কনফেস করতে পারে হেফাজতে থেকেও। শর্ত হচ্ছে দ্য মোমেন্ট হি ইজ কনফেসিং অর দ্য মোমেন্ট দ্য ম্যাজিস্ট্রেট ইজ রেকর্ডিং হিজ কনফেশন, ওই মুহূর্তে পুলিশ উপস্থিত থাকবে না। এটা পুলিশের উপস্থিতিতে কিন্তু না, বইয়ে ভালো করে শব্দটা পড়বেন, পুলিশের উপস্থিতিতে হলে সেটা ইরেলিভেন্ট। কিন্তু পুলিশ হেফাজতে ছিল, ম্যাজিস্ট্রেট গেছে, গিয়ে সে পুলিশের কোনো উপস্থিতি ছাড়া তাকে আলাদা করে বসায় কনফেশন নিছে, তখন সেটা প্রাসঙ্গিক। তাহলে 24-25 অপ্রাসঙ্গিক, 26-এ বলা হচ্ছে প্রাসঙ্গিকতা নিয়ে, পুলিশ হেফাজত ঠিক আছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে, তখন সেটা কি হবে, রিলেভেন্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা আবার চলে যাই পরের সেকশন। এরপর দেখেন যেটা বলা হচ্ছে, এটা আমি শুধু একটা শব্দ দিয়ে 27টা মনে রাখি, সেটা হচ্ছে আলামত। কি দিয়ে? আলামত। ধরেন আপনি পুলিশের কাছে কনফেস করছেন, পুরাটাই রিলিভেন্ট হওয়ার সুযোগ নাই, পুরাটাই রিলিভেন্ট হবে না, কিছু কিছু রিলেভেন্সি থাকবে। কতটুক? যতটুক সে আলামত সংগ্রহ করতে পারছে, রিকভার করতে পারছে। ফর এক্সাম্পল, পুলিশের কাছে আমি কনফেস করলাম যে আমি তাকে হত্যা করেছি, হত্যা করে অস্ত্রটা আমি আমার বেডরুমের খাটের নিচে রাখছি। ঠিক আছে, 2টা লাইন কনফেস করছি, 2টা লাইন। একটা হচ্ছে হত্যা করেছি, সেকেন্ড হচ্ছে
অস্ত্র বাসায় রেখে আসছি। এখন পুলিশ গিয়ে বাসা থেকে অস্ত্রটা উদ্ধার করলো, এটা হচ্ছে আলামত। যেহেতু এটা আলামত, সেকশন 27 চলে আসবে। এই অস্ত্রের সাথে কি চলে আসবে? সেকশন 27। তখন এটা প্রাসঙ্গিক। হত্যা করেছি এটা প্রমাণের ব্যাপার, এটা আমার কনফেশন থেকে হয়তো কি হবে না, প্রমাণিত হবে না। কিন্তু আমি হত্যা করে যে অস্ত্র বাসায় লুকায় রেখে আসছি বলছি, এবং সে সেই জায়গা থেকে গিয়ে ওই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসছে, এটাকে বলা হয় আলামত সংগ্রহ। সেকশন 27 বলছে পুলিশের কাছে যদি কোনো ব্যক্তি কনফেশন দেয়, সেই কনফেশনের ভিত্তিতে যদি পুলিশ গিয়ে একটা আলামত উদ্ধার করে আনে, সে যতটুকু আলামত সংগ্রহ করেছে সেই ব্যাপারে ওই তার কনফেশনটা প্রাসঙ্গিক হবে। কিসের ব্যাপারে? আলামতের ব্যাপারে। ঠিক আছে? অস্ত্র বা সে টাকা পয়সা, চুরির মাল, যা কিছু হোক না কেন, চুরির মাল উদ্ধার হয়ে গেছে এক জায়গা থেকে, তখন কনফেশনটা ওই চুরির মাল সম্পর্কে রিলেভেন্ট হয়ে যাবে। এম আই ক্লিয়ার? হত্যা করেছি এটার ক্ষেত্রে কি না, এটার ক্ষেত্রে সরাসরি প্রাসঙ্গিক না। কিন্তু যে মুহূর্তে আমি বলতেছি আমি হত্যা করার পর অস্ত্রটা বাসায় রেখে আসছি, পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে নিয়ে আসলো, ওই আলামত 27, সেকশন 27 একটা শব্দ, একটা সেকশন একটা শব্দ, মাথায় খুব বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নাই, প্রেশার দেওয়ার প্রয়োজন নাই। সিম্পলি শিখবো, স্মার্টলি শিখবো। সেকশন 27 একটা শব্দ শিখবো, সেটা হচ্ছে আলামত উদ্ধার। পুলিশ যতটুকু আলামত উদ্ধার করবে ততটুকু পর্যন্ত কি হবে? ততটুক পর্যন্ত কনফেশন প্রাসঙ্গিক হবে। এবার চলে যাব সেকশন 28-এ। সেকশন 28 ইজ রিলেভেন্ট টু সেকশন 25। আপনারা 25-এ বলেছেন থ্রেট, ইনডিউসমেন্ট অথবা প্রমিস থাকলে সেটা ইরেলিভেন্ট। এখন 28-এ বলছে, দেখেন ওই 25-এ যা ছিল 25-কে জাস্ট রিমুভ করা হয়েছে, একটা শব্দ আবার 25 রিমুভ। 28-এ বলা হচ্ছে 25। তাহলে 25-এ কি ছিল? তিনটা জিনিস বলেন তো আমার সাথে সাথে। থ্রেট, প্রমিস, ইনডিউসমেন্ট, প্রতিশ্রুতি, ভয়ভীতি অথবা হচ্ছে প্রলোভন। প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখিয়ে কারো থেকে একটা কনফেশন উদ্ধার করা হয়েছে। এবার তাকে আলাদা একটা পরিবেশে নিয়ে আসা হয়েছে। এক্সাম্পলটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তাকে ভয় দেখায় কনফেশন নিছিল পুলিশ, তাকে ভয় দেখাইছে যে তুই যদি কনফেস না করস তোকে ক্রস ফায়ার দিয়ে দিব, কনফেস করতে হবে। সে ওই ভয়ে কনফেশন দিছিল, ফাইন, এতটুকু তো ক্লিয়ার। কিন্তু পরবর্তীতে এটা জানার পর ম্যাজিস্ট্রেট তাকে আলাদা করে ডেকে নিছে। ম্যাজিস্ট্রেট তাকে আলাদা করে ডেকে নিয়ে সরি, আর এগুলো কোনো ব্যাপার না। কে যেন বলতেছিল যে স্যার কোন একটা কিছু ভুল বললে কমেন্ট একটু বেশি করে, সো ইটস গুড। 24, হ্যাঁ 24 ফাইন ফাইন, লিখতে ভুল লিখছি। তো এই 28 থেকে 24-কে রিমুভ করা হয়েছে, যেটা এক্সাম্পল দিচ্ছিলাম। এবার ম্যাজিস্ট্রেট তাকে আনছে, বলছে তুমি ভয় পাইছিলা, তোমাকে হুমকি দিছিল, বলছে ঠিক আছে হুমকি দিছে, তোমার আগের কনফেশন বাদ, তুমি এখন বলো তোমাকে কেউ কিছু করবে না, ক্রস ফায়ারে দিতে পারবে না, পুলিশ সবাইকে বাড়িতে পাঠাই দিছি, কোনো সমস্যা নেই, তুমি আমার হেফাজতে থাকবা, আমি একজন ম্যাজিস্ট্রেট, তুমি আমার সাথে আমার এখানে থাকবা আমার হেফাজতে। এবার তুমি বলো যে তুমি কনফেশনটা করতে চাও কিনা। সে তখন বলতেছে যে ঠিক আছে আপনি আমাকে যা বলছেন আমি বুঝতে পাইছি, আমি এখন আর ভয় পাচ্ছি না, কিন্তু এখনো আমি বলবো যে আমি হত্যা করেছি। তখনও যদি সে কনফেস করে, তখনও সে কনফেস করলে কি হবে? সেটা রিলেভেন্ট হবে। রিমুভ করার পরেও, যেহেতু রিমুভ করার পরেও সে কি করছে, কনফেশনটাতে বহাল ছিল, সুতরাং এটা রিলেভেন্ট। এবার আমরা চলে যাব সেকশন 29। দ্য 9 ইজ অ্যান ইজিয়েস্ট সেকশন এবং ইম্পর্টেন্ট, যেহেতু এখানে 5টা কি আছে, পয়েন্ট আছে। সেকশন 29-এ বলছে কখন কখন একটা কনফেশন রিলেভেন্ট হবে না। দেখেন বলছে শুধুমাত্র নিচের উপাদান থাকলেই অপ্রাসঙ্গিক হবে না। কি হবে না? অপ্রাসঙ্গিক হবে না। শুধুমাত্র নিচের উপাদান। ধরেন আমাকে কেউ বলছে যে ভাই ঠিক আছে আমি এটা গোপন রাখবো, তুই আমাকে কনফেস কর, আমি গোপন রাখবো, এই কারণে কি হবে না, আমার কনফেশনটা ইররিলেভেন্ট হয়ে যাবে না। দেখেন 5টা শব্দ লিখে দিচ্ছি, এই 5টা শব্দ শুধু মনে রাখবেন। একটা হচ্ছে গোপন রাখা, গোপন রাখবো এরকম একটা প্রতিশ্রুতি দিছে, প্রমিস অফ সিক্রেসি। এটা যেন যেন প্রতিশ্রুতি না, শুধু একটা একদম স্পেসিফিক, খুবই স্পেসিফিক গোপনীয়তা, যে তুই বল আমাকে, তুই স্বীকার কর।
তুমি কনফেস করো, আমি কি করব, আমি গোপন রাখবো। তাহলে দেখেন এটা হবে না, গোপন রাখবো এটা হবে না, ইরিলেভেন্ট হয়ে যাবে না। ডিসিপশন, ধোঁকা, কোন একটা ধোঁকা ছিল। ড্রাঙ্ক, মাতাল ছিল সে, সে ওই যে বলে না যে ড্রিঙ্ক আর কি, যদি আমি কখনো চোখে দেখি নাই এখনো পর্যন্ত, যেগুলাকে ড্রিঙ্ক বলতে বোঝায় মদ, মাতলামি, মদ খাওয়া বা মাতলামি, বা এই যে পাবলিক প্লেসে মদ খেয়ে এ ধরনের কাজ করা, এটাও কিন্তু একটা পানিশেবল অফেন্স আন্ডার আওয়ার পেনাল কোড। তো কেউ যদি ড্রাঙ্ক হয়, কেউ খেয়ে ফেলছে, মদ খেয়ে ফেলছে, বা আমি জানি না ফেন্সিডিল কি মদের মধ্যে পড়ে, বা যেগুলো আছে আর কি ড্রিঙ্ক, যেগুলোতে ইনটক্সিকেশন হয়, এনি ড্রিঙ্ক দ্যাট ইনটক্সিকেটেড ইউ, ওটাকে আমরা কি বলি, মদ বলি। কেউ খেয়ে ফেলছে, সুতরাং সে এই কারণে যদি বলে যে আমি মাতাল অবস্থায় কনফেস করছিলাম, এই কারণেটি রিলেভেন্ট হবে না। অথবা সে উত্তর দিতে বাধ্য ছিল না, তাকে প্রশ্ন করেছে, সে উত্তর দিতে বাধ্য ছিল না, এই কারণে সে দেখাতে পারবে না। আমি উত্তর দিতে বাধ্য ছিলাম না, এই কারণে দেখতে পারবে না। অথবা তাকে সতর্ক করা হয়নি, কি করা হয়নি, তাকে সতর্ক করা হয়নি, এই গ্রাউন্ড দেখাইও সে পার পাবে না। কয়টা গ্রাউন্ড বললাম? 5টা গ্রাউন্ড। কি কি? গোপন রাখার প্রতিশ্রুতি, সিক্রেসি অফ প্রমিস, কি বলবো, সিক্রেসি আর প্রমিস অফ সিক্রেসি, প্রমিস অফ সিক্রেসি। আরেকটা হচ্ছে যদি ডিসিপশন থাকে, ডিসিপশন মানে আপনারা অনেকেই জানেন, আপনাদের অনেকের সাথে লাইফে ডিসিপশন হয়েছে। আমরা ডিসিপশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে চিট করা, ধোকা দেওয়া, ওকে। অথবা ড্রাঙ্ক অবস্থায় করে ফেলছে, মাতলামি অবস্থায়, অথবা সে উত্তর দিতে বাধ্য ছিল না তারপরে উত্তর দিয়েছে, এবং সর্বশেষ তাকে সতর্ক করা হয় না যে তুমি কনফেস করতেছো, এই কারণে ইরিলেভেন্ট হবে না। রায়হান স্যার আসসালামু আলাইকুম। ও রায়হান স্যার আসছে নাকি? রায়হান ভাই আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকেও। মাত্র 24 আওয়ার ইমপ্রিজনমেন্ট অর 10 টাকা, সেকশন 510, ঠিক বলছেন। জান্নাতুন নূর, স্মৃতি শুনেন 24-এর সাথে 29 আমারও মনে হয় কন্ট্রাডিক্টরি, বাট যেহেতু কনফেশনের উপর অনেকগুলা জাজমেন্ট আছে আপিল বিভাগের, এবং সেখানে এই কনফিউশন গুলাকে ক্লিয়ার করা হয়েছে, এটা ফ্যাক্ট টু ফ্যাক্ট বেরি করে কনফেশনের ব্যাপারটা। কারণ আমি একবার বলতেছি প্রমিস করে কনফেশন নিলে সেটা হবে না, আবার বলতেছি প্রমিস অফ সিক্রেসি থাকলে সমস্যা নেই, তাহলে কেস টু কেস বেরি করে। যেমন প্রমিসের ব্যাপারটা অনেক লার্জ, আর প্রমিস অফ সিক্রেসি হচ্ছে একটা সার্টেন কাইন্ড অফ প্রমিস, সুতরাং তখন সেটা ইরেলিভেন্ট হবে না। এবং আপনি কন্ট্রাডিকশন ব্যাপারটা আপনার কাছে আরো ক্লিয়ার হবে যখন আপনি 164 পড়বেন, সিআরপিসি 164 পড়েন, 364 পড়েন, আপনাকে মনে হবে দৌড় এটা তো কোনো দামই নাই। আপনি তখন বুঝতে পারবেন এটা জাস্ট প্রিলির জন্য স্যার পড়াইছে, প্রিলিতে প্রশ্ন আসতে পারছে। প্র্যাকটিক্যালি সেকশন 29 এর বিচার বিভাগে আপাতত ওইভাবে মূল্যায়ন নাই। কখন বুঝবেন? 164 আর 364 ভালো করে পড়লে। কেন? মানে স্যার আপনি সংক্ষেপে বলেন এটার কারণ কি? কারণটা হচ্ছে এগুলা করে কনফেশন নিলে সেটা আসলে রিলেভেন্ট হয়ে যায়। আমাদেরকে কনফেশন নেওয়ানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। কনফেশন কিভাবে নিব? আসামিকে প্রথমে এনে আমার এখানে বসাইতে হবে, ম্যাজিস্ট্রেটের রুমে বসবে সে, খাস কামরায়, যেখানে আপনারা কেউ ঢুকতে পারেন না, অথবা আমার এসলাসে, যেখানে আর কেউ থাকবে না, শুধু কে থাকবে এসলাসে, কে থাকবে শুধুমাত্র থাকবে হচ্ছে ওই আসামি, ম্যাজিস্ট্রেট থাকবে, ম্যাজিস্ট্রেটের কর্মচারীরা থাকতে পারে, কিন্তু কোনো পুলিশ থাকবে না। এরপর ম্যাজিস্ট্রেট তাকে সময় দিবে 1-2 ঘন্টা, কি হওয়ার জন্য? শান্ত হওয়ার জন্য, ভেবে দেখার জন্য সময় দিতে হবে। এরপর আপনি 364 এর ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখেন। আপনি যখন 364 এর ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখবেন, আপনি দেখবেন যে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট তাকে বুঝাই বলবে। কি বলবে জানেন? তুমি যদি কনফেশন করো তাহলে তোমার কি হতে পারে, এটার ভিত্তিতে সাজা হতে পারে। এখন ভেবে দেখো কনফেশন করবে কিনা। এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে দিস কাইন্ড অফ লস, এটাকে আমরা গুড ল বলতে পারি, এটাকে আমরা কেয়ারফুল ল বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কতটুকু প্র্যাকটিকেবল এটা চিন্তা করে দেখেন। একজন খুনের আসামি, সে 3 জনকে হত্যা করে চলে আসছে, রাইট? এবার তাকে ম্যাজিস্ট্রেট বলছে আপনি যদি এখন স্বীকার করেন এটা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনি কি স্বীকার করবেন? তাহলে সে কি কোনোদিন কনফেস করবে? কোনোদিন? আপনি রায়হান ভাইকে জিজ্ঞেস করে দেখেন, রায়হান ভাই করবে? উনি ধরেন রায়হান ভাই 2 জনকে একসাথে 2 ঘুষিতে 2 জনকে মেরে ফেলছে, এবার পুলিশ ধরে নিয়ে আসছে আমার কাছে, আমি হচ্ছি ম্যাজিস্ট্রেট, বসাইছে আমি বললাম রায়হান ভাই ভেবে দেখেন, কিন্তু কনফেশন যদি করেন তখন কিন্তু এটার ভিত্তিতে আপনাকে ডেথ সেন্টেন্স, ডেথ পেনাল্টি দিয়ে দিতে পারে,
আপনি কনফেশন করবে? হ্যাঁ বললো যে না রে বাবা আমি তো কনফেশন করবো না। এটা হচ্ছে 364 এর ল্যাঙ্গুয়েজ। সেই কারণে এগুলাও মাঝে মধ্যে কাজ করতে হয় ফ্যাক্ট টু ফ্যাক্ট, ওই সুযোগ যাতে সবাই নিতে না পারে 364 এর। প্রত্যাহার করা যায় না, বাট 364 নিয়ে আপনারা এখন খুব বেশি 164 নিয়ে টেনশন করিয়েন না, কারণ 164টা যদি আমি এখন ডিটেলস পড়াইতে যাই 1 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা চলে যাবে। এটা কনফেশনটা এত বড় একটা সাবজেক্ট, এত বাস্ট একটা সাবজেক্ট, সিআরপিসির অনেকগুলো সেকশন নিয়ে আসতে হবে, আপিল বিভাগের যে বললাম জাজমেন্ট আছে সেগুলো থেকে রেফার করতে হবে। তো আপনারা যদি কোনোদিন will there be a reduction in the sentence in that scenario? No, Sakib Mahbub, the thing is that when you are considering a confession, it's a piece of evidence. A piece of evidence, এটা conclusive. ধরেন আইদার আপনি এটা পুরোপুরি বিশ্বাস করে এটার উপর ভিত্তি করে পানিশমেন্ট দিবেন, অথবা আপনি এটা নিবেনই না। এটার কারণে ধরেন আপনি এমনিতে হলে 3 বছর সাজা হইতো, এখন ওইটা নিয়ে একটু সন্দেহ জাগছে, সন্দেহ জাগা মানে আপনাকে এটা বাদ দিয়ে দিতে হবে, সন্দেহ জাগলে এটা বাদ, অথবা আপনি পুরোপুরি নিবেন। সো আদা কনফেশন নেওয়ার কোনো সুযোগ নাই। কনফেশনটা দেখেন, কনফেশন নিয়ে আপিল বিভাগের যে জাজমেন্টের কথা বলতেছিলাম সেখানে বলছে যে কনফেশন হইতে হবে ট্রু অ্যান্ড ভলান্টারি। এই ওয়ার্ডটা মনে রাখতে পারেন, আমি খুব বেশি বলবো না এটা নিয়ে, জাস্ট এই একটা ওয়ার্ড মনে রাখবেন, ট্রু অ্যান্ড ভলান্টারি। সম্পূর্ণ স্বেচ্ছায় দিবে এবং সম্পূর্ণ সত্যতা থাকবে। এটার সাথে আরেকটা শব্দ মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কোরাবোরেটিভ এভিডেন্স। কোরাবোরেটিভ এভিডেন্স আপনারা অনেকেই জানেন না, কোরাবোরেটিভ এভিডেন্স মানে কি? সমর্থিত সাক্ষ্য। সে কনফেশন দিছে, অন্যান্য সাক্ষীরা সেটাকে সমর্থন করছে। অনেক জায়গায় একটা কোয়েশ্চেন চলে আসছে, সোলোলি শুধু কনফেশনের উপর ভিত্তি করে কনভিক্ট করা যাবে কিনা? আপিল বিভাগ বলতেছে যাবে, শুধু কনভিকশনের উপর ভিত্তি করে তাকে পানিশমেন্ট দেওয়া যাবে। কখন? যদি সেটা হয় ট্রু অ্যান্ড ভলান্টারি অ্যান্ড দেয়ার কামস নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অনেস্টি অ্যান্ড ট্রুথনেস অফ দ্য কনফেশন। একটু সন্দেহ আসবে না। The only conclusion that the judge or magistrate can reach from that confession is that it is true and voluntary. Okay? সমর্থিত সাক্ষ্য, হ্যাঁ সমর্থিত সাক্ষ্য থাকবে। সাদিয়া আফরিন রিটেন ক্লাসে, ওকে ভাইয়া রিটেন ক্লাসে পড়াবো। মনে পড়বে সেকশন, মনে পড়বে সেকশন, মনে না পড়ে যাবে কোথায়? আমি এখনই সেকশন মুখস্থ করে দিচ্ছি। ওকে, তাহলে জাস্ট প্রিলির জন্য আমরা এত বড় ফিলোসফারও হব না, এত বড় স্কলারও হব না। এখন লয়ের স্কলার হইতে হলে এগুলো অনেক পড়ে অনেক আড্ডা দিতে হবে। আমরা প্রিলির জন্য মনে রাখবো এই 5টা অপশন: গোপন রাখার প্রতিশ্রুতি, ধোঁকা, মাতলামি, উত্তর দিতে বাধ্য ছিল না, সতর্ক করা হয়নি। এই 5টা কারণ দেখি, শুধুমাত্র এগুলার কারণে, মেয়ারলি এগুলার কারণে একটা কনফেশন ইরিলেভেন্ট হবে না। ওকে, আচ্ছা গেল এটা। এবার দেখেন 29 গেল। এবার আমরা কনফেশনের ইউজটা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু কনফেশনের ইউজ দেখব। অ্যাডমিশন এবং কনফেশনের মধ্যে আরেকটা পার্থক্য, এটা সেকশন 30 পড়লে আপনি বুঝবেন। বলা হচ্ছে জয়েন্ট ট্রায়াল যখন হয় একাধিক ব্যক্তির বা আপনার সাথে যখন অ্যাকমপ্লাইজ থাকে, হ্যাঁ, কনফেশনটা ইউজ করা যাবে। কনফেশন can be used or considered against co-accused. Co-accused আপনার সাথে ধরেন A, B, C, D 4 জনের নামে একটা ফৌজদারি মামলা হচ্ছে, হত্যা মামলা। বলছে কি করলো? কনফেস করলো। এখন 2 ধরনের কনফেস করতে পারে, একটাকে বলা হয় এক্সকালপেটরি, একটাকে বলা হয় ইনকালপেটরি। শুনছেন না প্রকারভেদ? কনফেশন মূলত 2 প্রকার, ইনকালপেটরি, এক্সকালপেটরি। তো ইনকালপেটরি হচ্ছে যখন সে নিজেকে সহ সবার নামে সাক্ষ্য দিবে যে আমরা 4 জন মিলে করছি, ইনকালপেটরি। কিন্তু সে বলছে না আমি করি নাই, এরা 3 জন করছে, হ্যাঁ আমার দোষ ছিল না, আমাকে এরা ভুলবার বুঝাই নিয়ে গেছে, আমি জানতাম না কিছু, আমি ছিলাম এদের সাথে, এরা হত্যা করছে আমি দেখছি, আমিও ছিলাম। তখন সেটা এক্সকালপেটরি, সে নিজেকে বাঁচানো, সে হত্যা স্বীকার করতেছে, সে ছিল স্বীকার করতেছে, বাট নিজেকে বাঁচানোর ট্রাই করতেছে। কিন্তু সে যদি সবাইকে নিয়ে বলে, তখন বলা হচ্ছে কনফেস করছে। এটা বি, সি এবং ডি এরা সবাই কো-অ্যাকিউজড। এরা কি? কো-অ্যাকিউজড। এদের সবার এগেইনস্টে ব্যবহার করা যাবে।
কিন্তু আপনাদের কি মনে আছে যে সেকশন 21 আমরা পড়েছি অ্যাডমিশন শুধুমাত্র যে ব্যক্তি করে, পার্টি পার্টি এবং রিপ্রেজেন্টেটিভ যে করতেছে তার এগেনস্টে ব্যবহার করবে। হয় আমি করতেছি আমার এগেনস্টে, অথবা আমার পক্ষে করেছে বলে আমার এগেনস্টে। আমি আমার সাথে আরো 3 জনকে মিলাই নিয়ে করলাম অ্যাডমিশন, তাহলে তাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু কনফেশনের ক্ষেত্রে না। আমি যদি 4 জনকে মিলাই, নিজেকে সহ 4 জনের বিরুদ্ধে কনফেস করি, আমাদের 4 জনের বিরুদ্ধে সেটা ইউজ করা যাবে। কিন্তু এটার সাথে আমাকে 2টা সেকশন একটু মনে রাখতে হবে এভিডেন্স অ্যাক্টের, একটু লিখে রাখেন। 114B আর একটা হচ্ছে 133, সেকশন 114 এভিডেন্স অ্যাক্টের, এই আইনেরই 114 এর বি এবং 330। রাইট রাইট। এটা একটু লিখে রাখবেন। 114B সেখানে কোরাবোরেটিভ এভিডেন্সের কথা বলা হয়েছে কনফেশনের সাথে, আর 133-এ বলা হয়েছে যে অ্যাকম্প্লাইসের সাক্ষীর ভিত্তিতে কোনো শাস্তি দিলে সেটা বাতিল হবে না, সেটা অযোগ্য শাস্তি হবে না। হ্যাঁ, তাহলে একসাথে আমরা এটা মনে রাখবো, কনফেশন ক্যান বি ইউজড এগেইন কো অ্যাকিউজড, কিন্তু অ্যাডমিশন ক্যান নট বি ইউজড এগেইনস্ট কো প্লেন্টিফ। আমার সাথে অন্য যে বাদী বিবাদী আছে, আমি বাদী, আমার সাথে আরো 5 জন বাদী, আমি স্বীকার করেছি বলে তাদের সবার বিরুদ্ধে সেটা ইউজ করে যাবে না, যদি না তারা সেটা অস্বীকার করে। কিন্তু কনফেশনের ক্ষেত্রে সেটা না। এবার দেখেন 31 সেকশন, এখানে এসে এই কনফেশনটাকে মাপা হচ্ছে, কনফেশনটাকে ওজন করা হচ্ছে, এটা সাক্ষ্যগত মূল্য কতটুক ভ্যালুয়েশন করা হচ্ছে। হ্যাঁ, এস্টিমেট করা হচ্ছে যে কনফেস করলে এটার মূল্য কতটুক। বলা হচ্ছে ইট ইজ নট কনক্লুসিভ প্রুফ, নট কনক্লুসিভ, নট কনক্লুসিভ প্রুফ। এটা কি না? কনক্লুসিভ প্রুফ না। তাহলে এটা কি? বলা হচ্ছে ইট ক্যান বি ইউজড অ্যাজ এস্টপেল। একটা শব্দ লিখে রাখেন, কনফেশনকে এস্টপেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। কনফেশন, সরি কনফেশন না, বারবার বলতেছি, ওয়ার্ডগুলা ভুল চলে আসে। হ্যাঁ, মাঝে মধ্যে কয়েকটা ওয়ার্ড মুখ দিয়ে এমনিতেই কথা বলতে বলতে ভুল চলে আসে। এটা কনফেশন না, এটা অ্যাডমিশন। অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট ইট ক্যান বি ইউজড অ্যাজ এস্টপেল। 31 সেকশন কত? 31 অ্যাডমিশন। ওকে, 30-এ আমরা কনফেশনকে মূল্য দিছি, ওজন করছি, 31-এ আমরা অ্যাডমিশনকে ওজন করতেছি। অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ না, মানে অ্যাডমিশনের উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে না। বুঝতে পারছি? কনফেশনের উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে যদি হয় ট্রু এন্ড ভলান্টারি, কিন্তু অ্যাডমিশনের উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে না। এটাকে এস্টপেল, স্বকৃতি বা স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধা এস্টপেল আপনারা পড়েছেন, এভিডেন্স অ্যাক্টের আরেকটা জায়গায় আছে এস্টপেল। কোথায় বলেন তো? এস্টপেল সেকশন 115, 116, 117, ইউ রিড দ্যাট, ইউ উইল ফাইন্ড এস্টপেল। আরে শুধু আরেকটা জায়গায় আছে এভিডেন্স অ্যাক্টের। রাইট রাইট রাইট। বাহ, তাহলে মোটামুটি এই পার্টটা আমাদের শেষ। কেউ একজন কি